শুরু করছি বাংলা বলছে। পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর 24 ঘন্টা কাটতে না কাটতে গতকাল ভারতের তরফ থেকে পাকিস্তানকে পঞ্চবান, যে পঞ্চবানের জেরে দিশেহারা পাকিস্তান এবং জলচুক্তি সিন্ধু জলচুক্তি অনির্দিষ্টকাল রদের সিদ্ধান্ত ভারতের তরফ থেকে জানিয়ে দেওয়ার পরই পাকিস্তান আজকে তড়িঘড়ি, পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটি আজ তড়িঘড়ি বৈঠকে বসে এবং সিমলা চুক্তিকে হাতিয়ার করে এই মুহূর্তে পাল্টা পথ খুঁজে বেড়াচ্ছে পাকিস্তান। আর এরই মধ্যে আমরা দেখতে পেলাম যে রণতরী থেকে আইএনএস সুরাট থেকে ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে আজকে ভারত আরও একবার জানান দিয়ে দিল যে কোনোভাবেই সন্ত্রাসের প্রশ্নে প্রয়োজনে যতদূর যেতে হয় ততদূর যেতে পিছপা হবে না ভারত। গতকালই আমরা দেখেছিলাম যে বিদেশ সচিব তিনি জানিয়ে দিয়েছিলেন যে সব বাহিনীকে হাই ভিজিলে থাকার কথা বলা হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন বাকি সিদ্ধান্তগুলো, আটারি যে ইন্টিগ্রেটেড চেকপোস্ট সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, সব পাক নাগরিককে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে 48 ঘন্টার মধ্যে, যে মিলিটারি অ্যাটাশে তাদের দেশে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে, তাদের পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হয়েছে এবং পাকিস্তানে যে ভারতীয় দূতাবাস সেখান থেকেও যারা ডিপ্লোম্যাট তাদের ফিরিয়ে আনা হয়েছে এবং দূতাবাসের যে স্ট্রেংথ সেই স্ট্রেংথকেও ডাউনগ্রেড করা হয়েছে। প্রশ্ন হচ্ছে শুধুমাত্রই এই কূটনৈতিক চাপ নাকি এরই পাশাপাশি সার্জিক্যাল স্ট্রাইক বা বালাকোট এয়ার স্ট্রাইকের মতো কিছু অপেক্ষা করছে, এই সব নিয়ে আমরা আলোচনা করব। আর এরই পাশাপাশি আরও একটি দিক নিয়ে আলোচনা করার প্রয়োজন রয়েছে। আমরা সবাই দেখেছি যে যারা এই জঙ্গি হানাকে সামনে থেকে প্রত্যক্ষ করেছেন, যারা পরিজনদের হারিয়েছেন অসহায়ভাবে, তারা বলেছেন যে পরিচয় দেখে হত্যা করা হয়েছে। এই জায়গাটাকে কাজে লাগিয়ে একাংশ তারা কি রাজনীতিরও চেষ্টা করছেন? কোথাও কি ধর্ম নিয়ে রাজনীতির একটা জায়গা তৈরি করা হচ্ছে? আর সেখানেই উঠে আসছে সৈয়দ আদিল শাহের প্রসঙ্গ, যে আদিল শাহ যিনি স্থানীয় পনিওয়ালা, তিনি সেই সময় পর্যটকদের ওইভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে এটা দেখে তিনি আর স্থির থাকতে পারেননি। তিনি বন্দুক কেড়ে নিতে যান এক জঙ্গির এবং সেই সময় তাকে গুলি করে এফোর করে দেয় জঙ্গিরা। এই আদিল তিনিও তো এই ঘটনায় এক উজ্জ্বল ব্যতিক্রম। আমরা দেখছি কাশ্মীরের মানুষ, কাশ্মীরের যুবারা তারা পথে নামছেন, মশাল মিছিল করছেন, তারা পাশে থাকার আশ্বাস দিচ্ছেন পর্যটকদের, কিন্তু এই দিকটা কি ক্রমশ পেছনের সারিতে চলে আসছে? সেটাকে কোথাও ওভারশ্যাডো করে দিচ্ছে ধর্মের রাজনীতি। এই নিয়েও আমরা আলোচনা করব। তবে এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, সেদিকে নজর রাখবো। কিছুক্ষণ আগেই আমরা আপনাদের দেখিয়েছিলাম যে এক বিএসএফ জওয়ান তিনি ঘটনাচক্রে পাকিস্তান মানে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের দিকে চলে গিয়েছিলেন, তাকে ডিটেইন করা হয়েছে। যেটা আমরা এই মুহূর্তে জানতে পারছি যে তিনি হুগলির বাসিন্দা। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, তাকে ডিটেইন করে রাখা হয়েছে এবং প্রথম যে ফ্ল্যাগ মিটিং সেটা কার্যকরী হয়নি বলে আমরা জানতে পারছি। পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান, তার বাড়ি হুগলির, তিনি এ রাজ্যেরই বাসিন্দা। আমাদের সঙ্গে রয়েছেন অরিত্র ঘোষ। অরিত্র, কি জানা যাচ্ছে এই সম্পর্কে? দেখো, যেটা শেষ পর্যন্ত পাওয়া খবর যে ভারতীয় সেনাবাহিনীর সাথে পাক সেনার যে প্রথম ফ্ল্যাগ মিটিং যেমনটা তুমি বলছিলে, সেটা এখনো পর্যন্ত সঠিক কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। তো যেটা জানা যাচ্ছে যে এই যে জওয়ান, তিনি পাকিস্তানের ফিরোজপুর যে সীমান্ত রয়েছে পাঞ্জাবের, সেই পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে তিনি পোস্টিং ছিলেন। বিএসএফ এর 182তম ব্যাটালিয়নের কনস্টেবল ছিলেন তিনি এবং তার নাম পিকে সিং। বুধবার বিকেলে তিনি ভারত পাক সীমান্তবর্তী একটি কৃষি জমির কাছে কর্তব্যরত অবস্থায় ছিলেন। নিয়মিত টহলদারির সময় স্থানীয় কৃষকরা তাকে একটি গাছের ছায়ায় বিশ্রাম নিতে বলেছিল এবং সেই বিশ্রাম নিতে যাওয়ার সময়তেই তিনি অসাবধানতাবশত ভারতীয় সীমান্তের বেড়া পেরিয়ে পাকিস্তানি ভূখণ্ডে ঢুকে পড়েন এবং তখনই অর্থাৎ ফিরোজপুর সীমান্ত পেরোতেই তাকে আটক করে পাকিস্তানি রেঞ্জার। দেখো, আটক যখন তাকে করা হয়, যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে এই পিকে সিং তিনি সামরিক পোশাকেই ছিলেন, তার সঙ্গে সার্ভিস রাইফেলও ছিল। তাতে ইতিমধ্যেই যে ফ্ল্যাগ মিটিং প্রথম দফায় হয়েছে, সেই প্রথম মিটিং থেকে এখনো পর্যন্ত কোন রকম সিদ্ধান্ত বেরোনো হয়নি। এবং অরিত্র একদম আমাদের পশ্চিমবঙ্গের ছেলে, এ রাজ্যের ছেলে বলে জানা যাচ্ছে, হুগলির বাসিন্দা বলে জানা যাচ্ছে। একদমই তাই। দেখো, এই বিষয়টাও কিন্তু ভারতীয় সেনাবাহিনীর থেকে স্পষ্ট করা হয়েছে যে হুগলির বাসিন্দা এই
পিকে সিং, তাকে এই মুহূর্তে ফেরানোর জন্য যে সর্বতভাবে চেষ্টা সেটা ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে করা হচ্ছে, বিএসএফ এর তরফ থেকে দফায় দফায় বৈঠক করা হচ্ছে। তবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই পাহেলগাঁও হামলার আবহ যেখানে ভারত সরকারের তরফ থেকে বারংবার পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যে সকাল থেকে সামরিক বিভিন্ন একেবারেই অরিত্র, এবং যেহেতু এই মুহূর্তে যথেষ্ট এসকালেশন রয়েছে দুই দেশের মধ্যে, তাই অত্যন্ত ক্রুশিয়াল হয়ে গেছে এই গোটা বিষয়টা, এবং ডেফিনেটলি একটা উদ্বেগের জায়গা থাকছে এই হুগলির বাসিন্দা পিকে সিংকে নিয়ে। যেটা আমরা জানতে পারছি যে এই পিকে সিং তিনি হুগলির বাসিন্দা। আমরা আরো বিস্তারিত আপনাদের সামনে এই সম্পর্কে তুলে ধরবো। আমি শুরুতে শুধু তাই না, আমি একই সঙ্গে উল্লেখ করব যে উধমপুরে যিনি শহীদ হয়েছেন সেই ঝন্টু শেখ, তিনিও এ রাজ্যের বাসিন্দা, তেহট্টের বাসিন্দা তিনি। আমি এইসব ব্যাপারে আলোচনায় যাব, এই সব সমস্ত আলোচনায় যাওয়ার আগে একবার চোখ রাখবো প্রতিবেদনে। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। 22 এপ্রিল পেহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় নিহত 27 জন। হামলার পেছনে যে পাক সমর্থন রয়েছে তা স্পষ্ট। এবার ভারতের পাল্টা অ্যাকশন। বুধবার মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপের সিদ্ধান্ত ভারতের। 1960 সালের ভারত পাক সিন্ধু জলচুক্তি বাতিল। সীমান্ত পার সন্ত্রাসে পাক মদদ বন্ধ না হওয়া পর্যন্ত চুক্তি রদ। বন্ধ করে দেয়া হলো আটারি সীমান্ত। ভারতে পাকিস্তানি নাগরিকদের 48 ঘন্টার মধ্যে ফিরে যাওয়ার নির্দেশ। পাক নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ। আগে দেওয়া ভিসা বাতিলের সিদ্ধান্ত। দিল্লির পাক সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা। ইসলামাবাদ থেকে ভারতীয় উপদেষ্টা প্রত্যাহার। দুই দেশে হাই কমিশনের আধিকারিকদের সংখ্যা 55 থেকে কমিয়ে 30 করা হলো। 2016 সালে উড়ি হামলার পরে প্রধানমন্ত্রী বলেছিলেন, রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না। কার্যত সেই নীতিরই পুনরাবৃত্তি হলো। ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করতেই মাথায় হাত পড়েছে পাকিস্তানের। সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়ায় কি পরিস্থিতি তৈরি হতে পারে সেই নিয়ে উদ্বেগ দানা বেঁধেছে ইসলামাবাদে। এই চুক্তি লঙ্ঘন হলে তা একটি আন্তর্জাতিক দৃষ্টান্ত হিসেবে উঠে আসতে পারে। এই চুক্তি লঙ্ঘন হলে একে জলযুদ্ধ হিসেবেই বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি পাকিস্তানের। চাপে পড়ে ভারতের পদক্ষেপের পাল্টা পাকিস্তানের। ভারতের সিন্ধু জলচুক্তি রদের জবাবে সিমলা চুক্তি রদের পথে পাকিস্তান। সমস্ত ভারতীয় বিমানের পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা। সব ভারতীয় পাক ভিসা বাতিল। ছাড় দেয়া হলো শিখ তীর্থযাত্রীদের। ভারতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ বাণিজ্য বন্ধ করল পাকিস্তান। সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে। ঘাত প্রত্যাঘাত, কিন্তু এরপর কি? দুদেশের শক্তি প্রদর্শনে কিসের ইঙ্গিত? ভারতের কড়া পদক্ষেপের পরই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিজ্ঞপ্তি জারি পাকিস্তানের। করাচি উপকূলে ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিজ্ঞপ্তি। পাল্টা অ্যাকশনে ভারতীয় নৌবাহিনী। আরব সাগরে পাক সেনার মহড়ার পাল্টা ভারতীয় নৌসেনার। যুদ্ধজাহাজ আইএনএস সুরাট থেকে মিসাইল ফায়ার ভারতীয় নৌবাহিনীর। প্রত্যাঘাতে কি সার্জিক্যাল স্ট্রাইক? এদেশে বন্ধ পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট। ভারতের দিক থেকে কড়া পদক্ষেপের সম্ভাবনা আজ করে ইতিমধ্যেই নিয়ন্ত্রণ রেখা বরাবর হাই অ্যালার্ট জারি করেছে পাক বায়ুসেনা। খালি করা হয়েছে সীমান্তবর্তী গ্রামগুলিকে। অতীতে উড়ি বা পুলওয়ামায় জঙ্গি হামলার পরে সীমান্ত পেরিয়ে পাল্টা হামলার পথ বেছে নিয়েছিল মোদী সরকার। এবার পেহেলগাঁওয়ের হামলার পরেই কি সেই পথেই হাঁটবে ভারতীয় সেনা? আবারও কি পাক মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক বা বালাকোট এয়ার স্ট্রাইকের পরিকল্পনা ভারতের? কলকাতা টিভি। আমাদের সঙ্গে আলোচনার জন্য যারা উপস্থিত রয়েছেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈশানর চট্টোপাধ্যায়, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী রয়েছেন, বিজেপির পক্ষ থেকে প্রাক্তন আইপিএস দেবাশিস ধর আমাদের সঙ্গে রয়েছেন, প্রাক্তন বিএসএফ কর্তা, অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা সমীর মিত্র, এবং রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। আমি প্রথমে আসি সমীরবাবুর কাছে। সমীরবাবু, আমরা দেখলাম যে গতকাল ভারতের তরফ থেকে পাকিস্তানের উদ্দেশ্যে পঞ্চবান এবং কূটনৈতিক পঞ্চবান, যার মধ্যে সবচেয়ে ক্রুশিয়াল মনে করা হচ্ছে যে সিন্ধু জলচুক্তি, সেই সিন্ধু জলচুক্তিকে ইন অ্যাবেয়েন্স ঘোষণা করা, অর্থাৎ সেটাকে এই মুহূর্তে মান্যতা দিচ্ছে না ভারত, এবং সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে যতদিন পর্যন্ত না ইরিভোকেবলি এবং ক্রেডিবলি সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করছে পাকিস্তান। আপনার কি মনে হয় যে এই পথগুলো যথেষ্ট, নাকি আরও একটা সার্জিক্যাল স্ট্রাইক বা বালাকোট এয়ার স্ট্রাইকের মতো কিছু অপেক্ষা করছে? না, আমার তো মনে হয় যে যখন when the iron is hot, heat it hard. This is the right time, যে সময়
বাকি রাষ্ট্ররা আমাদের পাশে আছেন, তারা যথেষ্টভাবে সহযোগিতা করবেন বলছেন। এবং যে চায়না এতদিন কিছু মন্তব্য করেনি, সেও বলতে বাধ্য হয়েছে যে শকিং এই জিনিসগুলো। অর্থাৎ উই আর অন এ স্ট্রঙ্গার উইকেট অ্যাট দি মোমেন্ট। পাকিস্তানের আমরা জানি যে আমরা কিন্তু খালি আজকে যদি খালি কাশ্মীরের আলোচনা করি, তাহলে কিন্তু আমরা আলোচনাটা অসম্পূর্ণ রেখে দিচ্ছি। কারণটা হচ্ছে আজকেই মারা গেছে আবার উধমপুরে, এবং এটা কন্টিনিউয়াসলি চলছে। আমরা যদি দেখি রাজৌরি সেক্টর থেকে আমরা আসি, রাজৌরি সেক্টর, তারপরে যদি এখান থেকে নামতে যাই, নামতে নামতে উধমপুর ইজ দ্য সেন্ট্রালি লোকেটেড, বাট লুক অ্যাট দ্য অডাসিটি অফ দ্যাট পারসন যারা ওইখানে এসে আমাদের ছেলেদের মেরে গেছে। ইট ইজ আ আর্মি হেডকোয়ার্টার, এই উধমপুর লোকেশনটা আর্মি হেডকোয়ার্টার, তারপরে কোর হেডকোয়ার্টার নাগরোটা ইয়েতে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা মোদি সাহেব যেটা বললেন, আমাদের প্রধানমন্ত্রী, আমি তার সঙ্গে আমার মতবিরোধ থাকতেই পারে, বাট when the question of the nation comes, we all are one and only one, united. এবং যেটা প্রধানমন্ত্রী বলছেন তার কাটাছেঁড়া পরবর্তীকালে হবে, কিন্তু কারোর যেন এই মাথায় না আসে যে ওরা ইউনাইটেড নয়, সামান্য ব্যাপারে তারা এখনো পর্যন্ত একত্রিত হতে পারেনি। কিন্তু অ্যাট দি সেম টাইম এই যে যারা এখানে যাদের মেরে ফেলা হলো, সেই অসহায় মানুষগুলো, তাদের মৃত্যুর কে দাম দেবে? নট ইন টার্মস অফ মানি, তাদের কে দেবে? আজকে কমপ্লাসেন্সি হ্যাজ গট, এটা এত বেশি ঢুকে গেছে যে সব হয়ে যাবে। নাম্বার 2 সেটা হচ্ছে যে এই যে 3টে জায়গা, গুলমার্গ, সোনমার্গ অ্যান্ড পেহেলগাঁও, এই 3টে জায়গা দ্য মোস্ট অ্যাট্রাকটিভ প্লেস ফর দ্য ট্যুরিস্ট। এবং ট্যুরিজম যেটা আজকে বলেছিল একজন ওদের পনিওয়ালা, বলছে আমাদের 99% ইনকাম আমরা করে, আমরা জানি না বাঁচবো কী করে। আমরা তো, ওরা বলছে যে আমরা ওদের ইয়েতে আমরা ওদের সঙ্গে নেই। এখন সেটা এখানে আমার প্রশ্ন খুব সংক্ষেপে আপনার কাছে, যে এই যে পেহেলগাঁওয়ের এই যে বৈসারান যে মিডো, যেখানটা হচ্ছে মোটরেবল নয়, যেখানে যেতে গেলেই পনিতে চড়ে, হয় ছোট ঘোড়ায় চড়ে যেতে হবে, না হলে পায়ে হেঁটে ট্রেক করে যেতে হবে, সেখানে যে নিরাপত্তার কিছু ছিল না সেদিন বন্দোবস্ত? কোনোদিনই ছিল না। লেট মি বি অনেস্ট, বৈসারান যেটা রয়েছে 6 কিলোমিটার ওখান থেকে দূরে, যে জায়গাটা বারবার আমাদের এখানে দেখানো হচ্ছে 6 কিলোমিটার। কারণ এই জন্যে যে আরে অনেকে তো ট্রেকিং করতেও আসে, তাই সেটাও একটা মাল্টিপারপাস একটা হয়ে যায়। আমার প্রশ্ন হচ্ছে 2টি জায়গায় হোয়াট দ্য কাশ্মীর গভর্নমেন্ট কী করছিল, যখন জানে যে এই রকম আবহাওয়ায় এই রকম জায়গায় আমাদের মোস্ট যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা একেবারে ফুল প্রুফ করতে হবে যাতে কোনো রকমভাবে না আসে, সেইখানটা আমরা দেখতে পাচ্ছি অ্যাজ এ বিগ জিরো, কিছুই হয়নি। সেকেন্ডলি, যখন এই খবরটা পাওয়া গেল যে এইরকম একটা ম্যাসাকার হয়েছে, এরকম ব্লাড বাথ হয়েছে, এইভাবে মানে নরহত্যা হয়েছে, কে তাদের এই যে আমরা একটা দেখলাম যে দৌড়চ্ছে বোধহয় কিছু আর্মি এরা যারা মেরেছে তাদের রিট্রিট রুটটা কি? তারা অলওয়েজ একটা এসকেপ রুট রাখে। এরা যেখান থেকে গেছে সেখান থেকে 8 ঘন্টা হাঁটলে ওরা চলে আসবে কিস্তোয়ার, ডোডা কিংবা তোমার ভাদ্রোয়া, এইসব জায়গাগুলো, ওখান থেকে তুমি চলে যাও। এখন সেই জায়গাটা why aerial survey was not made available at that moment, কারণটা হচ্ছে যাতে তাদের সীমান্ত পার করতে দেওয়াই হতো না, দেওয়া যেত না। And secondly, why not a single policeman was seen, not a single officer was available? What for they were? আমার এখানে দেবাশিসদার কাছে প্রশ্ন। দেবাশিসদা, আপনার পুলিশিং এরও দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। প্রশ্ন হচ্ছে যে সিকিউরিটি ল্যাপস, এটাকে তো অস্বীকার করা যায় না। ঠিকই এখন খুব কঠোর কূটনৈতিক বার্তা দেওয়া হচ্ছে, খুব তাড়াতাড়ি প্রত্যাঘাত দেওয়া হবে, জবাব দেওয়া হবে, এরকম আশ্বাস পাওয়া যাচ্ছে, জিরো টলারেন্সের কথা শোনা যাচ্ছে, কিন্তু ওই রকম একটা জায়গায় প্রথমত কোনো ইন্টেলিজেন্স ইনপুট ছিল না, দ্বিতীয়ত কোনো সিকিউরিটি ছিল না, যেখানে কাশ্মীরে আমরা জানি যে 100 মিটার দূর সিকিউরিটির ব্যবস্থা থাকে, এবং যেটা বলছে যে রিট্রিট, এই ঘটনাটা ঘটার পর তারা যে ফিরে যেতে পারলো সীমান্ত দিয়ে, অর্থাৎ রেসপন্স টাইম এত লাগলো কেন? দেখুন, কাশ্মীর নিয়ে মানে একটা জিনিস ভাববার আছে যে যদি আমরা কোনোদিনই ভেবে যাই যে এই সমস্যা, মানে আমরা খুব ভালো জায়গায় চলে এসেছি, অবশ্যই
মানে দীর্ঘদিনের প্রয়াসে পরপর যে সরকার ধরুন আগেও চেষ্টা করেছে, এখনো তার চেষ্টা চলছে, কিন্তু এই সমস্যার সমাধান পার্মানেন্টলি মানে একদম সমাধান হয়ে যাবে, একটা সুন্দর স্বর্গ বলে একটা অভিহিত হবে, সেই ভাবনাটা আমাদের। তো বিজেপির তো বক্তব্য ছিল যে 370 ধারার রদ 370 এই এবং ইউনিয়ন টেরিটরি করা সেটাই হচ্ছে সমস্যার সমাধান। সেই পুরো সমস্যার সমাধানের জন্য এই দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, এটা আজকের দিনেও কিন্তু একদম ফুলপ্রুফ হয়ে যাবে না। যখনই গভর্নমেন্ট নতুন নির্বাচিত হয়েছে তখন ধরুন তার যে ব্যবস্থাপনা, সেক্ষেত্রে গভর্নমেন্ট তার একটা চিন্তাভাবনা, তার একটা দৃষ্টিভঙ্গি রয়েছে, যেটা সবথেকে বড় আশ্চর্যের যে আপনি ঠিকই বলেছেন, কাশ্মীরের ক্ষেত্রে ইন্টেলিজেন্স ইনপুট ছিল না, এটা হয় না। কাশ্মীরের ক্ষেত্রে এভরিডে যদি আমরা জেলাতে থেকে প্রত্যেক দিন অ্যাজ এ এসপি ইন্টেলিজেন্স ইনপুট পাই, এবং মানে সেটা সব জায়গায় থেকে যায়, এবং কাশ্মীরের ক্ষেত্রে অবশ্যই এই ধরনের ঘটনার ইন্টেলিজেন্স মানে প্রিকশনারি মেজার বা এগুলো থাকে, কিন্তু এই সময়ে দাঁড়িয়ে হয়তো আমি এক্ষুনি বলতে পারবো না যে এই পুরো ব্যবস্থাটার জন্য সবটা কে দায়ী বা কি ফেলিওর এখন হয়েছে, সেই জায়গাটা বলার মতো আসেনি, কারণ এটা নিশ্চয়ই এনআইএ। আমি আসবো দেবাশিস আপনার কাছে। আমি এখানে বৈশ্বনাথদার কাছে আসি। বৈশ্বনাথদা, এখনো পর্যন্ত যে কূটনৈতিক বার্তাগুলো দেওয়া হয়েছে, কূটনৈতিক পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, তার কি আপনারা সর্বতোভাবে পাশে আছেন? আমরা জানি সর্বদল বৈঠক চলছে। সর্বদলীয় বৈঠক এটাকে বলা যাবে, তো পার্লামেন্টে যারা দল আছে তাদের প্রতিনিধিদের ডাকা হয়েছে, তো সেক্ষেত্রে পার্লামেন্টের মেম্বারদেরকে ডাকা হয়েছে। সে সর্বদলীয় হলে প্রতিটা দলের থেকে বৈঠক তাদের মাথা মানে প্রেসিডেন্টকে ডাকা হতো। আমি একটা কথা বলতে চাই যে কাশ্মীরের ব্যাপারে বারবার দাবি করা হয়েছে যে সেখান থেকে জঙ্গি আমাদের শেষ হয়ে গেছে, অনেক রকম ডিমনিটাইজেশন থেকে আরও অন্যান্য সময়ও বলা হয়েছিল যে জঙ্গিদেরকে আমরা মানে তাদের জঙ্গি কার্যকলাপ থেকে কাশ্মীরকে আমরা উদ্ধার করতে পেরেছি, এবং এই ক্রেডিটটা বারবার প্রধানমন্ত্রী বা সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়েছেন। আজকে নিরীহ নিরস্ত্র মানুষগুলোকে এইভাবে মর্মান্তিকভাবে খুন করা হলো, যেটা আমরা সবাই মিলে দেখলাম। এরপরে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইন্টেলিজেন্স ফেলিওর না হয়, কেন্দ্রীয় সরকারের এটা যারা গোয়েন্দা দপ্তরের দায়িত্বে আছেন বা যাদের স্বরাষ্ট্র দপ্তর বা প্রতিরক্ষা দপ্তর, এর সব কিছু মিলিয়ে আমি বলছি যারা বসে আছেন তারা এই দায়িত্ব তাদেরকেও ওপরে বর্তায়। যারা বাইরে থেকে এসে 30 কিলোমিটারের ভেতরে ঢুকে গিয়ে খুন করে আবার অতটা ফিরে যেতে পারলো, কোনো জায়গায় সেনাবাহিনী নেই, ইন্টেলিজেন্স নেই, লোক নেই, পুলিশ নেই, তাহলে কারা ভারত সরকার চালাচ্ছে, কারাই? চন্দনদার কাছে আসবো, প্রশ্নগুলো রাখতে চাই। দেখো, একদম ব্রড বেসে আমি একেবারে সমর্থন করি সমীরদাকে যে সলিউশন অ্যাবসলিউটিজম বলে কোনো শব্দ নেই, কোনো ব্যাপারে কোনো ঘটনার কোনো অবস্থাতেই সলিউশন অ্যাবসলিউট সলিউশন নেই, কিন্তু দেখতে হবে যে হুঙ্কারটা সলিউশন কিনা। তার কারণ আমি পরিষ্কারভাবে বলি, দেখো এখানে কোনো সন্দেহ নেই সব দল, সাধারণ মানুষ, ইভেন ইন্ডিভিজুয়ালি প্রতিটা মানুষ মর্মাহত, কিন্তু আরও বেশি চিন্তিত সেটা হলো যে কেন্দ্রীয় সরকারের ব্যাপক প্রতিশ্রুতি ছিল। প্রথমত ধরো ডিমনিটাইজেশন তো একটা ঘটনা, যখন টেররিজম থাকবে না, কারণ ওদের হাতে পয়সা থাকবে না। ইনফ্যাক্ট ঘটনা চক্রে সেটা প্রমাণিত হয়নি, বারবার হয়নি। ইউনিয়ন টেরিটরিতে নামিয়ে আনা, সেক্ষেত্রে তো মূল দায়িত্ব বর্তাবে কেন্দ্রীয় হোম দপ্তরের, সেক্ষেত্রে লেফটেন্যান্ট জেনারেল কন্ট্রোল করেন, সেক্ষেত্রে যদি পুলিশ ব্যর্থতা থাকে তার একটা মহা দায়িত্ব নিতে হবে সেই ডিপার্টমেন্টে, অর্থাৎ কেন্দ্রীয় হোম মিনিস্ট্রি। আমি জানি খুব ফার্স্ট রাশ করে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এগুলো হচ্ছে একটা পার্মানেন্ট লুপ হোলস যেগুলো আমরা দেখে এসেছি, 370 অ্যাব্রোগেশন, এবং তাকে মেন্ট করে যেভাবে একটা ঘটনা ঘটলো, সেই ঘটনাটা ঘটার কিন্তু আর একটা চরিত্র আছে। দেখো আমি সিম্পলি বলি, চরিত্রটা হচ্ছে কি, ট্যুরিজম বুম করছে, মানুষের কনফিডেন্স বাড়ছে, ঠিক সেরকম একটা সময় যখন আঘাত হানা হলো, আঘাতটা হানার পরে অনেক হুঙ্কার শুনছি, কিন্তু আঘাতটা হানার ক্ষেত্রে কোনো সলিউশন ছিল না। আমি শুভাশিস ব্যানার্জির কাছেও যাব, কারণ এই যে কূটনৈতিক পঞ্চবান যেটাকে কাউন্টার করার একটা ডেসপারেট চেষ্টা করছে পাকিস্তান এই মুহূর্তে, সিন্ধু জল চুক্তির রদ হয়ে যাওয়ার পর যেখানে কার্যত জল নিয়ে হাহাকারের একটা পরিবেশ তৈরি হতে পারে, সেই আশঙ্কা তাদের তাড়া করে ফিরছে। এর কি ইম্প্যাক্ট হতে পারে সেই প্রসঙ্গ নিয়ে আমি শুভাশিসের কাছে আসবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে।
আমি শুভাশিসের কাছে আসবো। শুভাশিস, আমরা যদি দেখি যে একদিকে সিন্ধু জলচুক্তি রদ করার, অনির্দিষ্টকালের জন্য রদ করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ভারত, এরপর যেটাকে হাতিয়ার করতে চাইছে সিমলা চুক্তি, কিন্তু আদৌ কি সিমলা চুক্তিকে হাতিয়ার করে পাকিস্তান এটা কাউন্টার করতে পারবে? দেখো মবিয়া, প্রথমেই একটা কথা বলি, মার্লন ব্র্যান্ডোর একটা বিখ্যাত ডায়লগ আছে গডফাদার মুভিতে, রিভেঞ্জ ইজ এ ডিশ বেস্ট সার্ভড কোল্ড। সুতরাং ডিপ্লোমেসিতে কোনো জিনিস খুব তাড়াতাড়ি করব, ইমিডিয়েট করব, এই জিনিসটা হওয়া আবশ্যক নয়। এবং আজকের ডেটে দাঁড়িয়ে পাকিস্তানকে ইন্ডাস রিভার ট্রিটি সাসপেনশন করে ভারতবর্ষ প্রথমেই যে বার্তাটা দিয়ে দিয়েছে যে আমরা ব্রুটাল স্টেটমেন্ট বা ব্রুটাল ন্যারেটিভের মধ্যে দিয়ে না গিয়ে ব্রুটাল অপারেটিভসের মধ্যে দিয়ে যাব, আমরা যেটা করার সেটা করে দেখাবো। এবং একটা কথা ভুলে গেলে চলবে না, 239 মিলিয়ন এই পপুলেশনটা কিন্তু ডিপেন্ডেন্ট অন ইন্ডাস রিভার ট্রিটি ওয়াটার, এবং তার জন্যে ইরিগেশন ইন্ডাস্ট্রি শুধু নয়, পপুলেশন অফ পাকিস্তানের একটা বড় অংশ এই জলটার উপরে ডিপেন্ডেন্ট। সুতরাং এটার যদি কোনো এফেক্ট পাকিস্তান পায় সেটা ডিভাস্টেটিং হবে। এবার আসছি সিমলা চুক্তির ব্যাপারে। সিমলা চুক্তি একটা কনফ্লিক্টের পরে সই করা চুক্তি, যার মধ্যে সিজফায়ার ছিল, যার মধ্যে উইথড্রল অফ পিওডব্লিউ ছিল। এবং শুভাশিস, সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে ৭১-এর যুদ্ধের পর যখন ১৩,০০০ কিলোমিটার এলাকা পাকিস্তানের, যেটা ইন্ডিয়ান আর্মি দখল করেছিল, তার সেইটা ফেরত দেওয়া হয়েছিল কতগুলো স্ট্র্যাটেজিক পয়েন্ট ছাড়া, সিমলা চুক্তি অনুসারে। কারেক্ট, এবং সেটা ভদ্রতাটা আমাদের তরফ থেকে আমরা দেখিয়েছিলাম। এবং আজকের ডেটে দাঁড়িয়ে এটা একটা অদ্ভুত, মানে আমি জানি না বাকিদের কেমন, আমার খুব ইম্যাচিওর বোকা বোকা একটা জিনিস লাগছে। মানে আমরা বাচ্চাবেলায় হতো না, ক্রিকেট খেলতে যেতাম, আউট হয়ে গেলে বলতাম ব্যাট উইকেট নিয়ে বাড়ি ফিরে আসবো, ওরকম টাইপের একটা ব্যাপার। মানে এখানে আমি কোনো লজিক পাচ্ছি না। একটা ডিপ্লোমেসিতে লজিক থাকবে, হ্যাঁ, কাউন্টার লজিক অ্যাকসেপ্ট করার জন্য লোকজন সাউথ ব্লকে বসে থাকে। সুতরাং ওরা যেই কথাটা আজকের ডেটে বলছে, সেই কথাটার মধ্যে ওদের নিজস্ব কতটা স্ট্রেংথ আছে এটা ওরা নিজেরাই এক্সপ্লেন করতে পারবে না। এবং আজকের ডেটে দাঁড়িয়ে ইন্ডিয়া যে এফেক্টগুলো এনেছে তার মধ্যে একটা খুব মারাত্মক এফেক্ট নিয়ে ডিসকাস করাটা খুব প্রয়োজনীয়। সার্ক অ্যাফিলিয়েটেড যত রকমের ভিসা প্রসেস আছে সেগুলোকে রেস্ট্রিকশনে পাঠিয়েছে। এর মানেটা কিন্তু খুব গভীর মানে এই কারণেই যে আমি এই কারণের জন্য পাকিস্তানের সাথে অ্যালাউ করলাম না আমার বাড়িতে ঢুকতে। এবার তোমরা যদি অ্যালাউ করো, তার মানে এই বার্তাটা ক্লিয়ারলি বুঝে নেওয়ার চেষ্টা করো যে তার মানে তোমরা সাপোর্ট করছো, পাকিস্তান মদত দিয়ে যে কাজগুলো করিয়েছে সেগুলোকে তোমরা সমর্থন করছো। সুতরাং কোনো দেশই ফোরফ্রন্টে গিয়ে বলবে না যে হ্যাঁ আমাদের ভিসা প্রসেসগুলো আমরা ডিলাইটফুলি পাকিস্তানকে দিতে থাকবো, যদিও আমরা জানি যে এই ঘটনাগুলোর সাথে পাকিস্তান যুক্ত। সুতরাং এটা এমন একটা ডিপ্লোম্যাটিক ডাইলেমা সৃষ্টি করতে পারে বাকি দেশগুলোর জন্য, যাতে একটা ইন্ডিয়া মানে প্রো ইন্ডিয়া সিন্ডিকেট, যেটা ডিপ্লোম্যাটিক্যালি ইন্ডিয়া ফর্ম করছে। কিছুক্ষণ আগেও সাউথ ব্লকে একটা ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্তত 11-12টা দেশের একটা মিটিং হয়েছে। সেখানে ব্রিফ দেওয়া হয়েছে, ক্লিয়ার ব্রিফ দেওয়া হয়েছে যে ইন্ডিয়া স্ট্যান্ড পয়েন্ট অন দ্য ম্যাটার অ্যান্ড ইন্ডিয়ার বেসিক অ্যাকশন পয়েন্টার্সগুলো কী ধরনের বা কী মেথোডোলজিতে আমরা এগোতে পারি, যাতে করে ইন্ডিয়া একটা জিনিস আগে থেকেই বুঝতে পারছে, যেটা যে কোনো ম্যাচিওর ডিপ্লোমেসি বুঝতে পারে, যে সেটা হলো একটা ইন্টারন্যাশনাল রিপার্কেশনস আসার চান্স আছে। সেই ইন্টারন্যাশনাল রিপার্কেশনসে যে ডোরওয়েগুলো হবে সেইগুলো কি করে সর্ট আউট করা হবে, এবং সেই ডোরওয়েজগুলো আমাদের কতটা এফেক্ট করতে পারে বা কাউন্টার এফেক্টগুলোকে আমরা কিভাবে সামলাবো। সুতরাং সুভাষিস, যেহেতু দেশটার নাম পাকিস্তান, তাদের সিদ্ধান্তগুলোর মধ্যে একটা রয়েছে যেটা তুমিও উল্লেখ করলে, যে ভারতীয়দের ভিসা সেগুলো বাতিলের ঘোষণা করা হয়েছে, এক্সেপশন একটা দেওয়া হয়েছে, এক্সামশন একটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে না, সেটা হচ্ছে শিখ তীর্থযাত্রী। যেহেতু দেশটা পাকিস্তান, এটাকে কি সাদা চোখে নেওয়া যেতে পারে সম্পূর্ণভাবে? না, একদমই নয়। কারণ দেখো, পাকিস্তান সবসময় কমিউনাল ডিফারেন্সেসগুলোকে তাদের হিতে ব্যবহার করার চেষ্টা করেছে। পাকিস্তান নিজের ডিপ্লোম্যাটিক স্ট্যান্ডটা একদমই ক্লিয়ার করতে পারে না। তার কারণটা হচ্ছে পাকিস্তান একটা দেশের নাম নয়। পাকিস্তানের মধ্যে একটা টেরিটরির মধ্যে বহু রকমের পাকিস্তান অবস্থান করে। একটা পাকিস্তান যেটা আইএসআই ড্রিভেন, একটা পাকিস্তান যেটা মিলিটারি ড্রিভেন, আরেকটা পাকিস্তান যেটা তার ইলেক্টেড পলিটিক্যাল বডি ড্রিভেন। সুতরাং কোন পাকিস্তানটা কোন ডিসিশন নেয় এটা পাকিস্তান নিজেই ঠিক করে উঠতে পারে না। এবং এখানে বহু ডিসিশনের মধ্যে একটা জিনিস বোঝা গেল, পাকিস্তান যে ডিসিশনসগুলো নিচ্ছে তার ক্ষণস্থায়ী প্রেজেন্স এবং তার দেখো বৃহত্তম ডিভাস্টেশন বা বৃহত্তম এফেক্টটাকে
যদি আমার ডিপ্লোম্যাটিক স্ট্যান্ডগুলো জাস্টিফাই না করতে পারে তাহলে সেই ডিসিশন প্রচণ্ড রকম হাস্যকর। আজকে যদি কোনো একটা পার্টিকুলার কমিউনিটিকে আমি ভিসা অ্যালাউ করে বুঝিয়ে দিতে চাই যে আই স্ট্যান্ড বাই দ্যাট কমিউনিটি, দিস ইজ অ্যাবসলিউটলি মানে এটা ওয়ান সর্ট অফ ইম্যাচুরিটি ছাড়া আর কিছু নয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারত যদি নিজের স্ট্যান্ডগুলোকে যে অর্থে ক্লিয়ার করেছে, শুধুই কি ইম্যাচিউরিটি নাকি এর নেপথ্যে কোনো অভিসন্ধিও থাকতে পারে? বালুচিস্তান প্রবলেম সলভ করার একটা চেষ্টা পাকিস্তান এই মুহূর্তে করবে এবং পাকিস্তান চেষ্টা করবে খালিস্তান ইস্যুটাকে তাদের হিতে এনে কোনো রকম ইন্টারনাল ইমিউনিটি নষ্ট করার ইন্ডিয়ার ভিতরে। যদিও আমি তোমাকে ক্লিয়ার স্টেটমেন্ট দিচ্ছি, এই দুটো করতে যেটা খুব প্রয়োজনীয় পাকিস্তানের সেটা হলো ইকোনমিক ব্যাকআপ। সেই ইকোনমিক ব্যাকআপ ভারতের সাথে যারা নন অ্যালাইন্ড নেশনসগুলো আছে তারাও আজকের ডেটে পাকিস্তানকে সেই ইকোনমিক ব্যাকআপ দেবে না। তার ক্লিয়ার ইন্ডিকেশন হচ্ছে ইন্ডিয়াকে অ্যাজ এ কনজিউমার মার্কেট চায়না আইডেন্টিফাই করে নিয়েছে। সুতরাং চায়না বোঝে যেইখান থেকে সে ব্যবসা পাচ্ছে সেই দেশের বিরুদ্ধে যদি সে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট এক্সপেন্ডিচারের মাধ্যমে কোনো একটা নন অ্যালাইড মুভমেন্টে যায় তাহলে চায়নার ব্যবসায়িক স্টেবিলিটিটা আগামী দিনে একেবারে। শুভাশিস, আমি আসবো। আমি এর পাশাপাশি শুরুতেই যে প্রসঙ্গটা উত্থাপন করেছিলাম যে এই ঘটনা যেটা আনপ্রেসিডেন্টেড, অতীতেও আমরা জঙ্গি হানা দেখেছি, কিন্তু এখানে জঙ্গি হানার যারা প্রত্যক্ষদর্শী, যারা আত্মীয় পরিজনকে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখেছেন, তাদের যে বক্তব্য, সেই বক্তব্যে শিউরে ওঠার মতো তথ্য পাওয়া যাচ্ছে যে যেখানে নাম পরিচয় জেনে নির্দিষ্টভাবে টার্গেট করে এই হত্যালীলা চালানো হয়েছে, যা রীতিমতো ভাবাচ্ছে গোটা দেশকে। কিন্তু এরই পাশাপাশি কোথাও এই ঘটনাকে হাতিয়ার করে কোথাও কি হিংসার বীজ, কোথাও ধর্মের রাজনীতি, তার ফায়দা লোটার চেষ্টা করছে কেউ কেউ। সেখানে দাঁড়িয়েই কোথাও পেছনের সিটে চলে যাচ্ছে আদিল শাহের নাম, যে আদিল শাহ একজন পনিওয়ালা। সেদিন তিনি ওই পর্যটকদের বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। আসলে এই আদিল শাহরাই কি কাশ্মীরের যে প্রাণ, তার আসল রূপটা নন? দেখুন। आप बोले ना मुझे क्या बोलते भेलपुरी खाने से मेरा पति साइड में था, एक इंसान आया उसने उसको गोली मार दी यहाँ पे। उसने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। ओके, डोंट वरी। পহেলগাঁওয়ে পর্যটকদের নাম পরিচয় জেনে গুলি জঙ্গিদের। নিহত 27 জনের মধ্যে রয়েছেন কাশ্মীরের বাসিন্দা মুসলিম ধর্মাবলম্বী সৈয়দ আদিল হোসেন শাহ। পর্যটকদের বাঁচাতে বন্দুক ছিনিয়ে নিতে গিয়ে ঝাঁঝরা হয়ে যেতে হয় পহেলগাঁওয়ের আদিলকে। পহেলগাঁওয়ে বেড়াতে আসা পর্যটকদের টাট্টু ঘোড়ায় চড়ানোই ছিল আদিলের কাজ। পর্যটকদের বাঁচাতে এক জঙ্গির ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন, ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন বন্দুক। জঙ্গিদের নিরস্ত্র করার দুঃসাহস দেখানোয় গুলিতে ঝাঁঝরা সৈয়দ আদিল হোসেন শাহ। যেই কাশ্মীরে উঠেছিল আজাদি স্লোগান, সেই কাশ্মীরেই জঙ্গি হামলার প্রতিবাদে রাস্তায় নেমেছেন স্থানীয়রা। পহেলগাঁওয়ের নারকীয় ঘটনার পর পর্যটকদের সাহায্যে সবার আগে এগিয়ে আসেন স্থানীয়রাই। তাদেরও দাবি এই সন্ত্রাস বন্ধ হোক। टूरिस्ट भाइयों को आप हिम्मत न हारे, हम कश्मीरी आपके साथ साथ हैं, आप हिम्मत न हारे, हम कंधे से कंधा मिला के चलेंगे। पूरे देश के लोगों को बोल रहा हूँ कि आप कश्मीर आ जाइए, कुछ कहीं दुश्मन को आगे न जाने दे, इससे दुश्मन कामयाब हो जाएगा। दुश्मन को नाकाम करना है, आपको कश्मीर आना है, कश्मीर में घूमना है ताकि दुश्मन को पता चले ये हमारी देश है, देश एक है, जम्मू कश्मीर और पूरा इंडिया एक है। সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম জাত হয় না। হিন্দু বলে আপনি বলুন, আপনি ছিলেন, আপনি বলুন হিন্দু বলে মেরেছে, বলুন কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে, হিন্দু বলে মেরেছে। ধর্ম দেখে সন্ত্রাস হলে হয়তো বা প্রাণী বাঁচতেন সাহসী আদিল। আসলে জঙ্গিরা শুধুই আতঙ্কবাদী এবং সমাজের শত্রু। একাংশের দাবি কাশ্মীরের অর্থনৈতিক উন্নয়ন আটকাতেই এই হামলা। গণহত্যার কঠোরতম শাস্তির দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টেররিজম ইজ এ আইডেন্টিটি, এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এরা একটা ট্রাস্ট, এদের ক্ষমাও করা যায় না। আমরা যেটা চাই যে সত্যি ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন, স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া।
গোয়েন্দা সূত্রে খবর বাইসারেন উপত্যকায় একসঙ্গে বেশ কিছু পর্যটক পাওয়া যাবে বলে আগেই রেকি করে হামলার ব্লুপ্রিন্ট সাজিয়েছিল সন্ত্রাসীরা। পুলওয়ামার থেকেও পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ভয়াবহতা অনেক বেশি। বেছে বেছে টার্গেট করা হয়েছে পর্যটকদের। এই সন্ত্রাস ভয়ঙ্কর। তবুও রক্তের সন্ত্রাসকে আড়াল করে কেন ধর্মের সন্ত্রাসকে প্রাধান্য? এই নারকীয় ঘটনার মধ্যেও ধর্মবিদ্বেষের বীজ বুনতে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে না তো, যেখানে এই সন্ত্রাসের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। কলকাতা টিভি। আমি দেবাশিসদার কাছে শুরুতে আসবো। দেবাশিসদা, যে প্রত্যক্ষদর্শীরা এবং যারা সন্ত্রাসের শিকার যে সমস্ত পরিবার, তারা যে বক্তব্যগুলো রাখছেন, ডেফিনেটলি সেই বক্তব্যগুলোকে অস্বীকার করার, সেই বক্তব্যগুলোকে অবিশ্বাস করার কোনো জায়গা নেই, এটা বাস্তব। কিন্তু সেটাকে কাজে লাগিয়ে কোথাও একটা ধর্মের রাজনীতি, কোথাও একটা সাম্প্রদায়িক উস্কানি, এবং যেখানে এই আদিলের আত্মত্যাগ সেটাকে পেছনের সারিতে ফেলে দেওয়া হচ্ছে, সেটাকে অগ্রাহ্য করা হচ্ছে, এটাও কি ঠিক? দেখুন, এখানে দুটোই সত্য, কোনোটাই মিথ্যা নয়। এক, যেটা ঘটেছে টার্গেট কিলিং যেটা হয়েছে, তার আগে যেভাবে চেক করা হয়েছে, এবং মানে ক্যামেরার সামনে বলতেও খুব খারাপ লাগছে, আমরা সবাই শুনেছি যেভাবে মানে সে হিন্দু কিনা সেই পরীক্ষা করে তাকে মারা হয়েছে। মানে এর থেকে খারাপ কি হতে পারে? মানে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, মানে পাকিস্তানের মোটিভ, যারা সন্ত্রাসবাদীদের মানে শুধু নয়, ব্রিডিং গ্রাউন্ড, এরা সারা বিশ্বে গিয়ে সমস্ত ঘটনা ঘটাচ্ছে। মুশকিল হচ্ছে আমাদের দেশকে এতদিন ধরে ডিস্টার্ব করে রাখার যে পরিকল্পনা, এবং তার ভিতরেও যে ইন্টারনাল সাপোর্ট সিস্টেম বা এই যে সিম্প্যাথি চালিয়ে গেছে, এটার জন্য দেখুন আজকে গিয়ে যে আদিল বলে যে ভদ্রলোকের মানে প্রাণ দিয়েছে, হি ইজ নট অনলি এক্সেপশনও বলতে পারি না। যদি আমরা সত্যিকারের, যদি আমরাও মানে আমি ব্যক্তিগতভাবে বলছি বা আমাদের দলেরও তরফ থেকে বলছি, এই ধরনের মানুষরা যত আমাদের দেশে বুঝতে পারবেন যে কাশ্মীরের লোক একটা সেকশন বুঝতে পারছেন যে সত্যি মানে আজকে যদি আমাদের জীবিকা বা যে ধরনের মানে অন্যান্য যে পরিকাঠামো যদি পেতে হয়, এক্ষেত্রে বলছি, এবং এক্ষেত্রে সন্ত্রাসবাদীদের যতটা দূরে সরিয়ে রাখা যাবে। আজকে কিন্তু যে কাশ্মীর কিছুদিন আগেও মানে মানে স্টোন পেল্টিং থেকে আরম্ভ করে, বিশেষ করে এগুলো দেখা যাচ্ছে ছোট ছোট বয়সের ছেলে মেয়েদের ইউজ করছিল, যাদের কোনো নিজস্ব কোনো ব্রেন ওয়াশ করা যায়। আজকে মানে আমরা এরা কিন্তু বুঝতে পেরেছে যে আমাদের কিন্তু অন্য কোনো রাস্তা নেই। এই যে সন্ত্রাসবাদের সাথে থাকলে কি হতে পারে, তারা যে নিজেরাও শিকার হতে পারেন, এর থেকে যদি মুসলিম সমাজ, বৃহত্তর মুসলিম সমাজ যদি বোঝেন, সেটা আমাদের জন্য খুব ভালো হয়। আমি বলছি যে সৈয়দ আদিল হুসেন শাহ যে প্রাণ দিলেন পর্যটকদের জন্য, যেটা আপনারা দেখাচ্ছেন, এবং সেই সঙ্গে আমাদের মেনশন করতে হবে যে ঝন্টু শেখ আমাদের এই রাজ্যেরই বাসিন্দা, তিনি শহীদ হয়েছেন, আজ তিনি শহীদ হয়েছেন। হ্যাঁ, মানে এরা শহীদ হয়েছেন এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। আর এয়ারপোর্টে আপনি এই বিজেপির শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে স্ট্রেট ওয়েতে উনি এটাকে নিয়ে হিন্দু মুসলমানের আলাদা করার চেষ্টা করছে। তাহলে কোনটা মানুষ, ওনার উদ্দেশ্যটা কি? এটা কি ভারতবর্ষের পাকিস্তানের বিরুদ্ধে বলতে গিয়ে দেশের মধ্যে একটা বিভাজন তৈরি করা? এটা যদি বিজেপি পার্টির স্ট্যান্ড পয়েন্ট হয়, তাহলে এটা বলুক। এটা কোনোদিন হতে পারে? আপনি বলুন না, যে মেজর বক্সি বলেছেন কালকে, আমি দেখছিলাম যে 1,80,000 সেনাবাহিনীর লোককে কমিয়ে দেওয়া হয়েছে করোনার টাইমে। এই ডিসিশনটা কে নিল? তো এই যে বারবার করে আমি বলছি যে ইন্টেলিজেন্স ফেলিওর রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, তাদের যারা গোয়েন্দা দপ্তর, তারা এটা জানতে পারলো না যে এত বড় একটা মিসক্রিয়েন্টসরা বা এরকম লোক জঙ্গি ঢুকে এসে 30 কিলোমিটার এরকম মানুষকে মেরে দিল। খুব সংক্ষেপে চন্দনদার কাছে আসবো। চন্দনদা, দেখো, গতকালকে তোমার এই শোতে ছিলাম এবং এক্সপ্লেন করেছি 5 টায়ার যে ইন্টেলিজেন্স ফেলিওর, সেটা আমি নতুনভাবে বলতে চাইছি না, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আজকে
আমরা যে ন্যারেটিভ কিন্তু হারিয়ে ফেলছি। ইনফ্যাক্ট তুমি যে প্রসঙ্গটা তুললে, যেখানে শহীদ হয়েছেন একজন মুসলিম এবং তিনি পর্যটকের প্রাণ বাঁচাতে গিয়ে, এমন না যে তিনি পালিয়ে যাচ্ছেন, উনি পালিয়ে যেতে পারতেন, ইভেন উনি টার্গেট পয়েন্ট ছিলেন না। যে তথ্য আমরা পাচ্ছি যে তিনি টার্গেট পয়েন্ট হতেন না, তিনি দাঁড়িয়ে থাকতেন। উনি টার্গেট পয়েন্টই ছিলেন না, উনি এই জঙ্গি হানাকে প্রতিহত করবার চেষ্টা করেছেন। এখন দেখো আজকে বিএসএফ এর যে প্রসঙ্গটা তুললে, আমি বারবার বলছি ন্যারেটিভটা হারিয়ে যাচ্ছে কোথায়। আজকে বিরোধী দলনেতার ওই হঠাৎ চিৎকার করে নাটক করাটার মধ্যে তোমার মনে হচ্ছে না যে এই বিভাজনটা যদি পাকিস্তানের জঙ্গিরা চেয়ে থাকে তারা সাকসেসফুল? মানে আমি বলতে চাইছি যে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে একটা ট্র্যাপ, এবং সেই ট্র্যাপে যদি রেসপন্সিবল রাজনৈতিক নেতারা পা দেন তাহলে এটা প্রমাণিত হয় যে তারা ট্র্যাপড। আর যদি এই ট্র্যাপটাকে তৈরি করবার কোনো নির্দিষ্ট আইডিয়া থেকে থাকে বা চক্রান্ত থেকে থাকে, সেটাও মানুষ প্রশ্ন তুলতে পারে। আমি আপনার কাছে খুব সংক্ষেপে আসবো, যেহেতু কাশ্মীরকে আপনি খুব কাছ থেকে দেখেছেন, সেখানে আপনি কর্মরত ছিলেন। আমার প্রশ্ন হচ্ছে যে এখন আমরা যেটা এক তো হচ্ছে যে এই পাকিস্তান যাই দাবি করুক না কেন, আমরা তো দেখেছি যে গত কয়েক বছরে কাশ্মীরের যে যুবকরা, সেই কাশ্মীরের যুবকরা তারা মূল স্রোতে ফিরে এসেছেন, তারা স্টোন পেল্টিং ছেড়ে মূল স্রোতে ফিরে এসেছেন। এই কাশ্মীরের পর্যটন সেটা ফুলে ফেঁপে উঠেছিল এই ঘটনা ঘটার আগে পর্যন্ত, এবং এই ঘটনা হওয়ার পরও আমরা যখন এই আদিলের উদাহরণ দেখছি, বা যখন আমরা দেখতে পাচ্ছি যে যেদিন এই ঘটনা ঘটেছে তার কয়েক ঘন্টার মধ্যে মোমবাতি হাতে রাস্তায় নেমে পড়েছেন কাশ্মীরের ইউথরা, এই পরিবর্তনটা এটাকে তো স্বীকার করতে হবে নাকি সেটাকে কোথাও পেছনের সারিতে ফেলে আসলে ধর্মের রাজনীতিটা সামনে আনা হচ্ছে? আমি ধর্মের দিকে, মানে যার ধর্ম তার কাছে, সুতরাং সেখানে আমি যেতে চাইছি না। এটা খুব, যদি ধর্ম নিয়ে করা হয় সেটা খুব মানে ব্লাইন্ডেড হয়ে যায়। আমি কতগুলো জিনিস, এটা আমরা কাশ্মীরিদের কিন্তু সবসময় একটা সন্দেহের চোখে দেখেছি যে প্রত্যেকেই এরা টেররিস্ট নাম্বার 1। এই আমরার মধ্যে আপনি কাদের রাখলেন আমি কিন্তু জানি না, মানে আমরা সাধারণ মানুষ কিন্তু তা রাখি না। না আমি বলে নি আগে, আমাকে একটু বলতে দাও। আমি এই জন্যই এতদিন পরে আসলাম তোমার এখানে, তুমি যদি বলো তাহলে আমি আর কি বলি। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে 370 যেটা ওটাকে অ্যাব্রিভিয়েশন করা হলো, ওটা উঠানো হলো, আমার হচ্ছে যে সবসময় আমাদের কিন্তু একটা চেষ্টা আমরা কোনোদিন করিনি যে আমরা কাশ্মীরটাকে ভালোবাসতে চাই না, আমরা খালি গেছি টুরিস্ট হিসাবে। কারণটা হচ্ছে, তুমি বলো যে আজকে যে ইয়েটা হয়েছে, এই যে আবিরের হত্যা হলো, আজকে ইট ওয়াজ এ গ্রেট অপরচুনিটি যে আমাদের তরফ থেকে, সরকারের তরফ থেকে তার জানাজা নিয়ে যেয়ে একটা ভালো কবরস্থানে নিয়ে যেতে, তার ইট ইনফ্লুয়েন্সেস ইওর কমপ্লিট থিং। আদিল সেই স্বীকৃতি পেলেন না, সেটা দিল না কেন দিল না কেন? এটা একটা পনিওয়ালা, তার আমি কি করব? বাট দে ডোন্ট ফরগেট, এটা এই পনিওয়ালারাই কিন্তু রান করে পুরো এটা তিনটি জায়গা। তৃতীয়ত হচ্ছে যে এই যে 370-এর পরে অনেক কিছু হয়েছে, অনেক আমাদের বলা হয়েছে, দরকার কি? সরকারের দায়িত্ব স্টেট এবং সেন্টারের যে সেই তাদের একটা কোয়ালিটি অফ লাইফ তাদের দেবে, সেই জায়গাটায় আমরা তাতে তো ইয়েতে নেই। আজকে যদি আমি বলি যে ডিমনিটাইজেশন যেটা করার জন্য বলেছিল যে যাতে এই টাকা টেররিস্টদের হাতে না যায়, বিফোর আরবিআই কুড পাবলিশ, পাকিস্তান থেকে অলরেডি এক বান্ডেল নোট পাঠিয়ে দেওয়া হয়েছিল যে দেখে নিয়ে যে 200 টাকার যেটা 2000 টাকা যেটা ছিল। শুধু এইগুলো বলে কোনো লাভ নেই, এগুলো একটা স্টান্ট দেওয়া আর কি। আমি বলবো, এক সেকেন্ড বলে নিই। আচ্ছা, আমি বলবো যে আমাদের এখন যেটা মাল্টিপ্রং স্ট্র্যাটেজি নিতে হবে। 1, যে পাকিস্তানের সঙ্গে, 2, যে লোকাল ইয়ে, থার্ডলি আমাদের কিন্তু উই শুড বি ভেরি রুথলেস, যারা এই অ্যাকাউন্টেবিলিটিতে যাদের আসবে তাদের জন্যে। উই মাস্ট নট ফরগেট যে এই ঘটনা কিন্তু শুরু হয়েছে, মোদিকে বাতা দেনা, ঘটনাটা কিন্তু শুরু হয়েছে। এই যদি আমরা এই সময় না শেষ করি তাহলে কিন্তু আমরা এই মুহূর্তে আমরা যেটা দেখছি, যেটা আগেও বলছিলাম, যে
ডেসপারেট পাকিস্তান এই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, কারণ তারা দিশেহারা সিন্ধু জল চুক্তির হ্রদের সিদ্ধান্তকে ঘিরে। ইশাক দার তিনি দাবি করেছেন যে গতকাল যে পাক দূতাবাসের, নয়াদিল্লিতে পাক দূতাবাসের যে চার্জ ডে অ্যাফেয়ার্সকে ডাকা হয় তাকে যে নথি দেওয়া হয়েছে তার মধ্যে এই সিন্ধু জল চুক্তি হ্রদের প্রসঙ্গটা নাকি নেই। কি দাবি করছেন একটু শোনাবো সংক্ষেপে। कल जब उनके एक्सटर्नल फॉरेन सेक्रेटरी ने पब्लिक स्टेटमेंट दी तो उसके बाद जाहिर है कि हमारे हाई कमिश्नर कमीशन से जो चार्ज डी अफेयर है उनको बुलाया गया और उनको डिमार्च किया गया। उस डिमार्च में वो सारी चीजें थीं जो उन्होंने फैसले किए। इंटरेस्टिंगली उसमें इंडस वाटर ट्रीटी का जिक्र नहीं, जस्ट फॉर इन्फॉर्मेशन। খুব সংক্ষেপে সুভাষের কাছে যাবো 30 সেকেন্ডে। সুভাষিস, এটা কি আদৌ ম্যাটার করছে এই দাবিটা, নাকি আসলে এই মুহূর্তে সিন্ধু জল চুক্তি নিয়ে এতটাই নাজেহাল অবস্থা হয়ে রয়েছে যে দেশের কাছে দেশের তাদের যে অডিয়েন্স সেটাকে কেটার করার জন্য এটা বলতে হচ্ছে? দেখো, অনেক দেশেরই ডিপ্লোম্যাটরা মিথ্যা কথা বলে, কিন্তু সব মিথ্যাবাদীরা একসাথে মিলে ডিপ্লোমেসি করে একমাত্র পাকিস্তানেই। কারণ পাকিস্তান যে ডকুমেন্টসগুলো পেয়েছে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ক্লিয়ারলি প্রেস রিলিজ করে বলে দিয়েছে কি কি জায়গায় রেস্ট্রিকশন এবং সাসপেনশনস এনেছে। সেটা যদি ইংরেজি পড়তে না পারে সেটা আমাদের দায়িত্ব না, এবং আমরা সেটা নিয়ে ওদেরকে এখন ইংরেজি ক্লাস নিতে পারবো না। সেকেন্ড কথা হচ্ছে আমরা ওদেরকে রিটেন ডকুমেন্ট শুধু দিইনি, আমরা ওদের ডিপ্লোম্যাটদের ডেকে বুঝিয়েছি। এগেন, যদি কারুর মাথায় কোনো কথা পরিষ্কারভাবে না ঢোকে তার এডুকেশন সিস্টেমটা বদলানোর দায়িত্ব ইন্ডিয়ান না, পাকিস্তানের জন্য। তুমি আমাকে 30 সেকেন্ড দিয়েছো, আই এম ভেরি মাচ গ্রেটফুল, বাট ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান ফোর্সেস এবং ইন্ডিয়ান ডিপ্লোমেসি যে জায়গায় দাঁড়িয়ে আছে, পাকিস্তানকে আগামী কিছুদিনের মধ্যে 15 সেকেন্ডও তারা অ্যাক্টিভলি দিতে চাইছে কিনা আমার ডাউট আছে। আমার সময় একদম শেষ, এখানেই শেষ করতে হবে। শুধু বাংলা বলছে শেষ করার আগে আরও একবার বলে রাখি যে ঠিকই নাম পরিচয় ধর্ম দেখে হত্যালীলা চালিয়েছে সন্ত্রাসবাদীরা, কিন্তু শেষ অবধি তাদের জয় যাতে না হয় তাই আমরা যারা সাধারণ নাগরিক আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে। এবং এই আদিল বা ঝন্টু শেখ যে আমাদেরই আত্মীয়, আমাদেরই স্বজন, এবং আসলে এই সন্ত্রাসের বিরুদ্ধে যে লড়াইটা তার অন্যতম মুখ, এই মর্যাদাটা আমাদের দিতে হবে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।